নতুন আরও একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আশা করি যারা আমার ভিডিওটা দেখছো, যেই প্রান্তে থেকেই দেখো না কেন, সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ হলো বুধবার আর ঘড়িতে বাজে এখন সকাল 6টা। তো উঠেছি অনেকক্ষণ আগেই। সকালের মোটামুটি আমার রান্না হয়েছে বলতে আলু ভাজা আর রুটি দুষ্টুর বাবাকে করে দিয়েছি, ও খাচ্ছে। চাও করে দিয়েছি তার সঙ্গে, কারণ চা না হলে যেন সকালটা শুরুই হতে চায় না। যদিও আমার চায়ের খুব একটা নেশা নেই, তোমরা অনেকেই হয়তো সেটা জানো। তো ও খাচ্ছে, আমি বললাম তাহলে ঘরটা আমি তাহলে এফাকে মুছে নিই, 7টার মধ্যে যেহেতু বেরিয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু বাসি ঘরটা আমাকে এই টাইম মতোই মুছতে হয়। আর আজকে উঠোন ঝাড় দেওয়াটা দুষ্টুর বাবাই দিয়েছে, কারণ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে বলো, সকাল সকাল যেহেতু বাড়ির ছেলেরা বাড়ি থেকে বের হয়, তাহলে তো যদি আমি ঘুম থেকে দেরি করে উঠি একটু তো অসুবিধা হয়, তাই না? তো চলো বন্ধুরা, একদম স্কিপ না করে আজকের ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাই বলবো একদম স্কিপ করো না, দেখতে থাকো। আজ আমি একটা তোমাদের সঙ্গে কথা বলি। ভোরবেলায় ওঠার অভ্যাস প্রায় আমার ছোটোবেলা থেকেই। ভোর 5টার সময় উঠতাম, যেহেতু যখন আমি ক্লাস 11-এ পড়ি আর কি, তখন অনেকটা দূরে আমাকে টিউশন পড়তে যেতে হতো। আর আমাদের এখানে তো মানে আমার এই শ্বশুরবাড়ির এলাকায় তো কোচিং সেন্টার খুব একটা নেই, যেই কারণে আমার বড় মেয়েকেও এখন পড়তে যেতে 2-3 জায়গায় যেতে হয়। তো আমাদের ওখানটায় অনেক কোচিং সেন্টার আছে। তো একটা কোচিংয়েই না আমি সব রকমের সাবজেক্টের মানে মাস্টার পেয়ে যেতাম। তো ভোর 5টার সময় উঠে আমাকে রীতিমতো ঘন্টাখানেক সাইকেল চালিয়ে যেতে হতো টিউশন সেন্টারে। ওখান থেকে কোনো রকম বাড়িতে ফিরে মানে যেতেও 1 ঘন্টা, আসতেও 1 ঘন্টা। আর টিউশন হতো ঘড়ির কাঁটায় দেখে দেখে 1.5 ঘন্টা। আর স্টুডেন্ট ছিল 80 থেকে 90 জন, কারণ আমাদের স্কুলে প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট 11-এর বলো আর 12-এর বলো, প্রত্যেকটা স্টুডেন্টই ওই একই কোচিংয়ে পড়তো, প্লাস অন্যান্য স্কুলের স্টুডেন্টরাও ওই একই কোচিংয়ে পড়তে আসতো। আর সেই কারণেই অতগুলো স্টুডেন্টের মধ্যে যদি দেরি করে ঢুকতাম তাহলে দাঁড় করিয়ে রাখতো, মানে অতটা বড় বড় ছেলে মেয়ে, তাও কিন্তু কোচিং সেন্টারের স্যাররা কিন্তু দাঁড় করিয়ে রাখতো। তো একটা লজ্জার বিষয় ছিল, তাই না? আর সেই কারণেই একদম 6টার মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই পৌঁছে যেতাম। আর যদি দেরি হতো কোনো কারণে, তো তখন রিকোয়েস্ট করতে হতো ভেতরে ঢোকার জন্য। বেশ নিয়মটা কড়াকড়ি ছিল, কিন্তু এখন আর সেই জায়গায় সেই নিয়ম কানুন আছে কি না আমার সত্যিই জানা নেই। মাঝে মধ্যে বাড়িতে গেলে মনে হয় যে টিউশন সেন্টারে একটু ঘুরে আসি, বা ওই দাদারা পড়াচ্ছে কি না, বা ওই স্কুলের চারপাশটা কেমন আছে, খুব দেখতে ইচ্ছা করে। কিন্তু যেটুকু সময়ের জন্য যাই তখন না আর বেরোতে ইচ্ছা করে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর মুছে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। অনেক বাসন জমেছিল, সেগুলো আমি মেজে নিলাম। আর তোমরা তো জানোই যে রাতে বাসন মাজি না, আগে মাজতাম, এখন আর মাজি না। তো বাসন অনেক জমে যায় রাতে, সেই কারণে সকালে অনেকটাই হয়ে যায়। সকালে যেহেতু চায়ের বাসন থাকে, দুষ্টু বাবা খেয়ে যায়, তো বাসন অনেকটাই জমে যায়। আর আমার হাতে বাসন তো বেশি লাগেই, এটা আমি বলতেই থাকি। হয়তো তোমাদের কান ঝালাপালা হয়ে যায় এই কথাটা শুনতে শুনতে। তো বাসনগুলো মেজে রান্নাঘরে নিয়ে এলাম। আর তোমরা হয়তো খেয়াল করে দেখলে, আমি যখন কল পাম্প করছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো কি করব, জামা কাপড় যেটুকুই আছে, মানে দুষ্টুর বাবার একটা শার্ট, আমার একটা নাইটি, তো বাইরে মেললে তো আবার ভিজে যাবে। তো সেই কারণে বারান্দায় মেলে দিচ্ছি, পরে যদি কোনো এক সময় রোদ ওঠে তো মেলে দেবো বাইরে। আর এখন বর্ষাকাল তো, এই মেঘ এই রোদ্দুর, আর রোদ্দুর যখন ওঠে তখন তো মনে হয় যেন একদম মানে কি বলবো, আর এত রোদ ওঠে। তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে দেখো একবারে স্নানটা করে নিলাম। আর আজকেও একটা শাড়ি পরলাম। তোমরা জানোই যে আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি হবে, এখন আর গরমের জন্য একদমই শাড়ি পরতে ইচ্ছা করে না।
তো শাড়িটা যাই হোক পরে নিলাম, চুল টুল আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর আজ বড় মেয়ে স্কুল গেল না, তো একার জন্য তো হলে তো কোনো ব্যাপার নেই। তো বড় মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, আর দুষ্টুকে তো মিড ডে মিলের খাবারটা খাইয়ে এনেছিলাম, আর এর মধ্যে কিন্তু ওকে স্কুলেও নিয়ে গেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো সিঁদুর টিঁদুর পরে চলে যাব হচ্ছে রান্নাঘরে। আর ভেবেছিলাম যে রুটি করব, তো রুটি করব না, তাড়াতাড়ি করছি একটু, সেই কারণেই ভাবছি যে একটু চা আর একটু গোলা রুটি করে নেব সকাল সকাল। আর রুটি করব কি, সকালে না একটু ময়দা ছিল, সেইটা দিয়ে আর কি দুষ্টুর বাবাকে করে দিয়েছি, আর ময়দাও ঘরে ছিল না, তো 500 আবার ময়দা নিয়ে আসলাম দোকান থেকে। তো সেই কারণে দেরিও হয়ে গেছে, আর সকালে যেহেতু রুটি করেছি এখন আর রুটি করতে ইচ্ছা করছিলও না, সেই কারণে একটু ময়দা দিয়ে গোলা রুটি করে নেব আর একটু চা করে নেব। কাঁঠাল যদিও ঘরে আছে, কিন্তু বড় মেয়ে কাঁঠাল খেতে চায় না। কি যন্ত্রণা বলো, লোকের বাড়ি থেকে দুষ্টুর বাবা নিয়ে আসে কাঁঠাল, তো আনার পর নিজেই খেতে চায় না। তো আমি একা আর কত কাঁঠাল খাবো বলো, একটা গোটা কাঁঠাল থেকে রোজ রোজ কি আর কাঁঠাল খেতে ভালো লাগে? তবুও খাই গো, কি করব বলো, ফেলে দিতেও মায়া লাগে, কিন্তু কাঁঠাল ঘরে 2-3 দিন তাও খাওয়া যায়, কিন্তু 4-5 দিন ধরে কাঁঠাল ঘরে থাকলে সেই কাঁঠালটা খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, পরে গিয়ে ফেলে দিতে হয়, এই হয় আর কি। তো দেখো এদিকে ময়দাটা গুলিয়ে নিয়েছি একটুখানি নুন আর চিনি দিয়ে। প্রথমে ভেবেছিলাম তেলে ভেজে নেব, তো পরে দেখলাম সাদা তেলটা শেষ হয়ে গেছে। আর সর্ষের তেল দিলে কি বলো তো, পরে আমার রান্নাতে তেল কম পড়ে যায়। আর যেহেতু এখন একটু দুষ্টু বাবা কিপটিমি করছে, কারণ কি বলো তো, একসঙ্গে মাসকবের সদাইটা আনছে না, হয়তো একটা তেলের প্যাকেট শেষ হচ্ছে, তারপরে বলার পর হয়তো তেলের প্যাকেট আনছে, এই করছে এখন। জানি না এত কিপটামি করছে কেন, আর আমার হয়ে যায় পরে অসুবিধা। দেখা গেল রান্না করতে করতে তেলটা শেষ হয়ে গেল, তো পরের দিন আবার দোকান থেকে লুজ তেলটা এনে নিতে হচ্ছে। আর লকডাউনের আগে তো দুষ্টুর বাবা পুরো মাসের টাকাই আমার হাতে দিত, মাস কভারের সদাই থেকে শুরু করে, চাল থেকে শুরু করে, কেবিল লাইন, কারেন্টের বিল, সমস্ত টাকাই কিন্তু আগে আমার হাতে তুলে দিত। কিন্তু এই লকডাউনের পর যেহেতু 3-4 মাস বাড়িতে বসা ছিল, তো কি হয়েছে, তারপর থেকে এখন আর পুরো মাসের টাকাটা দেয় না, ওই সপ্তাহে 500 টাকা দেয় শুধু সবজি বাজার আর মাছ কেনার জন্য, আর বাকি টাকাটা নিজের কাছেই রাখে, সেগুলো দিয়ে নিজেই এনে দেয়। তো কি আর করব, যেভাবে ও চালাচ্ছে সেইভাবেই চলতে হচ্ছে, কারণ আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে খুব হাইফাইভাবে চলাটা সম্ভব নয়। আর সেই কারণেই রোজ মাছ মাংস খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তোমরা তো ব্লগে দেখতেই পাও যে কী সব রান্না করি, কিন্তু খারাপ লাগে না গো, দিব্যি খেয়ে নিই আমরা সবাই। আর এদিকে দেখো বাইরে চলে এলাম কয়েকটা কুমড়োর ডোগা কাটতে, তো বেশ খেলাম গো কুমড়োর ডোগা। তোমরা হয়তো আমার 2 দিন বাদে বাদেই দেখো কুমড়োর ডোগা রান্না করছি, তো আমার তো খুব ভালো লাগে কুমড়োর ডোগা, আর গাছের টাটকা টাটকা সবজি কার না ভালো লাগে বলো খেতে। তো আজকে এই কুমড়োর ডোগা দিয়ে করব, যে এই তরকারিটা সবসময় করি সেরকমভাবেই করব। আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আগের চ্যানেলে ওই যেই রেসিপিটা আজকে শেয়ার করব সেটা ছিল, তো ভাবলাম এই চ্যানেলে যেহেতু এই রেসিপিটা শেয়ার করিনি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো নিরামিষ সবজিটা কেটে নিয়েছি, সমস্ত রকমের সবজি দিয়ে, আর কি সুন্দর লাগছেও দেখতে, সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে এই কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো দেখো কাঁকরোলগুলো এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, খোসলাটা ছাড়িয়ে। এরপর রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এমনিতেও অন্য কোনো কিছুতে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে, আর আমার গ্যাসটা একটু বাঁচবে। তো সব দিকেই চিন্তা করতে হয়, তাই না? তো দেখো প্রেসার কুকারে একটু জল দিয়ে নুন দিয়ে নিলাম, এবার 1টা থেকে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো সিটি দিয়ে নামিয়ে নিলাম, আর গরম যেহেতু রয়েছে তাই জল থেকে তুলে নেব। আর দেখো 2টো সিটি দেওয়াতে কি সুন্দর নরম হয়েছে, কিন্তু এর থেকে বেশি দিলে হয়তো গলে যাবে, সেটা হয়তো আর ভালো লাগবে না। তো দেখো সিটি দেওয়ার পর প্রেসার কুকার থেকে তুলে নিচ্ছি, গরম গরম তো একটু ঠান্ডা জলে দিলেই ঠান্ডা হয়ে যাবে। তারপর দেখো ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরের অংশটুকু দেখো বার করে নিচ্ছি। তোমরা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবে ভালোভাবে যে কিভাবে আমি
কাঁকরোলের ভেতরের অংশটুকু বার করে নিলাম। তো প্রত্যেকটা থেকে এইভাবেই ভেতরের অংশটুকু বার করে নেব। আর কাঁকরোলগুলো যেহেতু বেশ পুষ্ট ছিল, তো ভেতরের দানাগুলো একদম শক্ত শক্ত ছিল। তো তোমরা দানাগুলো চাইলে ভেতর থেকে বার করে নিতে পারো, হাতের সাহায্যেই আর কি কাঁকরোলের দানাগুলো বার করে নিতে পারো। তো এইভাবেই দেখো আমি সমস্ত কাঁকরোলের যে ভেতরের অংশটা বার করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ। এবার ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এখানে একটু সর্ষে বাটাও দিতে পারো, তো আমি সর্ষে বাটাটা দিলাম না। সর্ষে বাটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো দেখো ভালো করে আমি ভেতরের অংশটুকু যা বার করে নিয়েছিলাম মেখে নিয়েছি হাত দিয়ে। তারপরে দেখো চামচ দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবেই তোমরা পুরটাকে তৈরি করবে। তো এইভাবেই আমি প্রত্যেকটার মধ্যে কাঁকরোলের পুরটা দেখো আমি ভরে নিয়েছি। তো এরপর আরও একটা কাজ যেটা রয়েছে সেটা আমি এই ওপরের অংশটা আমি ভরাট করে দেব। তো সেটা কি দিয়ে করেছি, একটু চালের গুঁড়ো আর বেসন দিয়ে। তো দেখো এইভাবেই পুরটাকে আমি ভরাট করে নিয়েছি আর প্রত্যেকটা ঠিক একই রকমভাবে এইভাবে ভরাট করে নেব। হতে পারে একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা যারা এইভাবে কাঁকরোলের পুর ভরা রেসিপি খাওনি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। তো দেখো সর্ষের তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, তো আরেক পাশটা আমি এই আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি, কারণ না হলে ভেঙে যেতে পারে। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব প্রত্যেকটা কাঁকরোলের পুর। তো অসম্ভব স্বাদ লাগে, তোমরাও খেয়ে দেখবে। আর লঙ্কাটা তোমরা যদি আর একটু বেশি দিতে চাও দেখবে আরও বেশি টেস্ট লাগবে। তো আমি লঙ্কাটা একটু কমই দিয়েছি, কারণ ঝাল এখন আমাদের বাড়িতে খাওয়াই হয় নাই বলতে গেলে চলে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি একটার পর একটা সব নামিয়ে নিচ্ছি। আর তোমাদের রিকোয়েস্ট করব, বাড়িতে যদি তোমরা এইভাবে কাঁকরোলের পুর ভরা রেসিপি যদি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁকরোলের পুর ভরা রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। তো চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।